নমস্কার, ফোর্থ পিলার্স এর আজকে লাইভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকের বিষয় আমরা যেমন ঘোষণা করেছি আগে, অন্নদাতা বনাম জুমলা দাতা। অন্নদাতা কৃষক এবং জুমলা প্রতিশ্রুতি দাতা, বোঝাই যাচ্ছে আমরা কার কথা বলতে চেয়েছি। কৃষকরা, দেশের কৃষকরা তাদের একটা অংশ এখন রাজধানী দিল্লিকে কার্যত অবরুদ্ধ করে রেখেছেন এবং আজকেই তারা বলেছেন যে দিল্লিতে ঢোকার অন্য হাইওয়ে গুলো, দিল্লি জয়পুর হাইওয়ে যার মধ্যে অন্যতম, রাজস্থানের দিক থেকে দিল্লিতে ঢোকার যেটা হাইওয়ে, সেটাও তারা বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন। আজকে পর্যন্ত সরকারের সঙ্গে আলোচনায় কোনো সমাধান সূত্র মেলেনি। কৃষকদের পরিষ্কার দাবি এবং একটাই মাত্র দাবি যে কৃষি সংস্কার, সরকার যেটা কৃষি সংস্কার মনে করে সেই লক্ষ্যে 3টি আইন যে সম্প্রতি প্রণীত হয়েছে 3 মাস আগে, সেই আইনগুলি প্রত্যাহার করতে হবে। সরকার নানা ধরনের প্রস্তাব দিচ্ছে, কিছু সংশোধনের প্রস্তাব দিচ্ছে, কিছু আইন সংশোধন না করে কিছু প্রশাসনিক ব্যবস্থার প্রস্তাব দিয়েছে। কৃষকদের একটাই কথা, আইন প্রত্যাহার করবেন, হ্যাঁ কি না বলুন। বস্তুত সর্বশেষ একটা মিটিং এ বিজ্ঞান ভবনে আপনারা দেখেছেন সেই চিত্র, কৃষকরা শুধু প্ল্যাকার্ড তুলে ধরে বলছেন হ্যাঁ কি না বলুন, কোনো কথা তারা বলতে চাইছেন না, সময় নষ্ট করতে চাইছেন না। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক রজত রায় আর দুজন একাডেমিশিয়ান রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সমীর দাস, আমাদের সঙ্গে রয়েছেন আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অশোক সরকার। অশোক বাবু, আপনার বিষয় হচ্ছে ডেমোক্রেসি এন্ড ডেভেলপমেন্ট, তাই তো? হ্যাঁ, তাই। আচ্ছা, খুব ভালো, সুন্দর বিষয়, ডেমোক্রেসি এন্ড ডেভেলপমেন্ট। আমাদের সবারই আগ্রহ আছে, দর্শকরা যারা শুনছেন তাদের নিশ্চয়ই আগ্রহ আছে বিষয়ে ডেমোক্রেসি এবং ডেভেলপমেন্ট। আমরা যেটা লক্ষ্য করছি এই কৃষকদের এবারের আন্দোলনে, সম্প্রতিকালে অন্য সরকার বিরোধী আন্দোলনগুলোর সঙ্গে যে কয়েকটা তফাৎ আমরা লক্ষ্য করছি, সেই 3টে আমি একটু প্রথমে উল্লেখ করি খুব সংক্ষেপে, পয়েন্টগুলো শুধু, তারপর সেটা নিয়ে আমরা আলোচনায় যাব। দর্শকদেরও বলছি এবং আমাদের গেস্টদেরও বলছি, আমাদের চোখে 3টে প্রধান তফাৎ অন্যান্য আন্দোলন যা সরকার বিরোধী হয়েছে সম্প্রতি গত কয়েক বছরের মধ্যে, এই সরকারের আমলে গত 6-6.5 বছরের মধ্যে, তার সঙ্গে 3টে প্রধান তফাৎ আমাদের চোখে ধরা পড়েছে। এক, এই আন্দোলনেই সরকার বাধ্য হয়েছে একদম প্রাতিষ্ঠানিকভাবে যারা আন্দোলনকারী রাস্তায় বসে আন্দোলন করছেন তাদের সঙ্গে আলোচনায় বসতে। 2, এই আন্দোলনটাকে সরকারের যে রাজনৈতিক দল এবং তার বিভিন্ন সঙ্গী প্রতিষ্ঠান, সঙ্ঘীয় বলতে চাইছি, সংঘ এবং সঙ্গী যারা, তারা এই আন্দোলনটাকে দেশবিরোধী তকমা দিতে পারছে না। এবং 3, এটাকে একটা বিশেষ জনগোষ্ঠীর বা একটা কোনো বিশেষ এলাকার বিশেষ রাজ্যের আন্দোলন বলে প্রথমে চিহ্নিত করার চেষ্টা হলেও সেটাও করা যাচ্ছে না। এই 3টি তফাতের নিরিখে আমরা এবারে আন্দোলনকে দেখছি, এটা নিয়ে আমরা আলোচনা করবো এবং এই আন্দোলনটার গতি প্রকৃতি কোন দিকে যেতে পারে এটা সম্পর্কে কি ভাবছেন, প্রাথমিক এই আলোচনা দিয়ে শুরু করব। অশোক বাবু, আমি আপনাকে প্রথমে অনুরোধ করব বলতে, এই আন্দোলনটা সরকার আপনি কিভাবে দেখছেন, আপনার কি সামগ্রিক বার্ডস আই ভিউ যাকে বলে, সামগ্রিক ভাবে আপনি কি দেখছেন? প্রথমত যে প্রশ্নটা আন্দোলন তুলেছে, এবং আন্দোলন শুধু এই গত 14 দিন 15 দিন নয়, সেপ্টেম্বর মাস থেকে এবং ইনফ্যাক্ট অগস্ট মাস থেকেই তুলেছে, সেটা হচ্ছে যে গণতন্ত্রে কোনো বড় রকমের নীতি নির্ধারণের প্রক্রিয়াটা কি। এটা খুব চট করে বললে মনে হবে যে মনে হচ্ছে যেন গত 6 বছরে এই নিয়ে বোধহয় 2বার সরকার একটা বেশ বিস্তৃত আলোচনার মধ্যে যেতে বাধ্য হয়েছে। একটা হচ্ছে জিএসটি নিয়ে, যেটা প্রধানত রাজ্য সরকারগুলোর সঙ্গে একটা প্রক্রিয়ায় তারা যেতে বাধ্য হয়েছিল, কিছুটা বাধ্যই হয়েছিল কারণ তার পরিপ্রেক্ষিতে দেখলে বোঝা যাবে তাই। আর এইটা হচ্ছে দ্বিতীয় বোধহয় প্রসঙ্গ যেখানে সরকার একটা বিস্তৃত আলোচনায় যেতে বাধ্য হয়েছে। এছাড়া গত 6 বছর 5 বছরে যেভাবে বড় রকমের রীতি বদল হয়েছে, তাতে পার্লামেন্টারি ব্যবস্থার মধ্যে খুব ছোট্ট যে তথ্যটা সবসময় বলা হয় যে কতগুলো বিল পার্লামেন্ট থেকে সিলেক্ট কমিটি হয়ে আবার তার সুপারিশ মতো পার্লামেন্টে ফিরে এসেছে, মানে তার ইতিহাসে গত 5 বছরের যে হিসেব নিকেশ, তাতে মাত্র 25% বিল সিলেক্ট কমিটিতে গেছে এবং এই লোকসভার এখনো পর্যন্ত একটাও বিল সিলেক্ট কমিটিতে যায়। মানে সিলেক্ট কমিটিতে যাওয়াটা একটা শুধু পার্লামেন্টারি প্রক্রিয়া নয়, বিস্তৃত আলোচনার এবং সাবমিশনের প্রক্রিয়ার মধ্যেও পড়ে। এটা 1 নম্বর, যেখানে
মানে নীতি নির্ধারণের যে সামাজিক প্রক্রিয়া, রাজনৈতিক প্রক্রিয়া এবং গবেষণার প্রক্রিয়া, সেটা একটা সামনাসামনি আসে। দ্বিতীয় যেটা এই যে এই তিনটে আইনের একটা পরিষ্কার ডিরেকশন আছে, সেই ডিরেকশনটা আমাদের সবার কাছে মোটামুটি পরিষ্কার। সেটা হচ্ছে যে খোলা বাজারকে খোলাভাবে খেলতে দিতে হবে আর কি। যে ধরনের নিয়ম নীতিগুলো এতদিন পর্যন্ত কৃষি এবং অন্যান্য বিষয় ছিল, কৃষির কথাই আজকে হচ্ছে, সেই নীতিগুলো থেকে বেরিয়ে এসে খোলা বাজারকে খেলতে দেওয়ার তিনটে প্রক্রিয়া হতে পারে। একটা প্রক্রিয়া হতে পারে যে মানে উৎপাদনের পরে সেই দ্রব্য বাজারে আসার এবং বাজারে বিক্রির মধ্যে যে রেগুলেশন ছিল, যে নিয়ন্ত্রণ ছিল, সেটা তুলে নেওয়া। দ্বিতীয় হচ্ছে যে বেশ কিছু মানে দ্রব্য, যে দ্রব্যগুলি এসেনশিয়াল কমোডিটি বলে পরিচিত ছিল, তার মধ্যে যদি কিছু দ্রব্যকে আমরা এসেনশিয়াল কমোডিটি বলে তালিকা থেকে তুলে নিতে পারি, তাহলে সেটাও খোলা বাজারের আওতার মধ্যে আসে। আর তৃতীয় হচ্ছে যে বাজারের সঙ্গে সম্পর্কটা মানে চাষির যে ছিল, সেটা চিরকালই প্রাইভেট সেক্টরে ছিল। এটা একটা জিনিস আমাদের মানতে হবে যে কোনো কালেই আমাদের দেশের কৃষি সরকারি কৃষি ছিল না। যেভাবে পাবলিক সেক্টর কথাটা ব্যবহার হয়, সেটা কৃষির ক্ষেত্রে কোনোদিনই প্রযোজ্য নয়। 90% উৎপাদন কৃষিতে প্রাইভেট সেক্টরেই মানে চিরকাল বিক্রি হয়েছে। কিন্তু সেই প্রাইভেট সেক্টরের বিক্রি হওয়ার যে রূপরেখাটা ছিল, সেই রূপরেখার মধ্যে একটা বড় রকমের বদল, এবং এই তিনটে বদলেই কতটা চাষির নিজস্ব মানে স্বাধীনতাকে সহায়ক করবে, সেটা এই অর্থে স্বাধীনতা যে সে কোন জায়গায় গেলে বেশি দাম পাবে, কোন জায়গায় গেলে তাড়াতাড়ি পেমেন্ট পাবে, কোন জায়গায় গেলে তার হ্যারাসমেন্ট কম হবে, এবং কোন জায়গায় গেলে সে ঠকবে না, নানাভাবে ঠকার উপায় আছে। এই যে ব্যবস্থাটা, এই দিক থেকে এই তিনটে বিলের মধ্যে তার মানে একটাই উত্তর, সেটা হচ্ছে যে খোলা বাজারের খোলা নিয়মে যদি চলো তাহলে বোধহয় হবে। এটা চাষিরা মানে মানছেন না খুব স্বাভাবিকভাবেই, এবং বিস্তৃত আকারেই সেটা বেরিয়ে আসছে যে চাষিরা এটা মানতে পারছেন না। এবং এটা মানার অন্যান্য সমস্যাও আছে, যে সমস্যাগুলো নিয়ে আমরা পরে আবার কথা বলতে পারি একটু বাদে। আর তৃতীয়টাই যে মানে এই যে বিষয়গুলো নিয়ে এত বেশি কথা হচ্ছে, এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস, মান্ডি, এপিএমসি, এতে অনেক ধোঁয়াশা আছে। সেই ধোঁয়াশাটাও আজকে যদি সুযোগ পাই একটু দুটো কথা বলবো যে ধোঁয়াশাগুলো কি। সেখানে একটা বড় রকমের অ্যাসিমেট্রি আছে। সেই অ্যাসিমেট্রিটা সারা দেশের বিভিন্ন অঞ্চলকে ঘিরলে অ্যাসিমেট্রিটা খুব পরিষ্কার দেখা যায়। তার মানে এই নয় যে অ্যাসিমেট্রি বলতে এপিএমসির মধ্যেও অনেক অসুবিধার জায়গা আছে, এমএসপির প্রক্রিয়ার মধ্যেও অসুবিধার জায়গা আছে, প্রকিউরমেন্টের ক্ষেত্রে অসুবিধার জায়গা আছে। 23টা ক্রপকে এমএসপি তে আনা হয় চিরকালই, আগে ছিল 24টা, এখন হয়েছে 23টা। কিন্তু তার মধ্যে ওই চাল এবং গম ছাড়া কোনোটাই সত্যি সত্যি প্রকিউরমেন্ট হয় না। কাজে এমএসপি মানে প্রকিউরমেন্ট মানেই এমএসপি, এইসব নিয়ে প্রচুর ধোঁয়াশা আছে। এবং প্রকিউরমেন্ট মানেই এপিএমসি, এই ধরনের ইকুয়েশন গুলো নিয়েও অনেক ধোঁয়াশা কাটানোর প্রয়োজন আছে, যেটা চাষিরা কিছুটা অলরেডি করছেন এবং সেটা খুবই কাম্য। ওভারঅল মনে হচ্ছে যে মানে অনেকগুলো যথার্থ কারণ আছে চাষিদের আন্দোলনের, আবার অনেকগুলো জিনিস আছে যেগুলো হয়তো যে ভয়টার এই মুহূর্তে ভয়ের পিছনে তথ্য হয়তো পরিষ্কার নেই, কিন্তু আগামী দিনে পরিষ্কার হতে পারে। বিশেষত কয়েকটা জিনিস আইনগুলোর মধ্যে এমন আছে যেটা হয়তো আমরা পরবর্তী পর্যায়ে কথা বলতে পারি, যেটা খুবই ভয়ঙ্কর। সেটাতে পরে আসি। আমরা আসবো নিশ্চয়ই, আরো একটু বিস্তারিত আলোচনায় যাব। অশোকবাবু যেটা বলছেন আমাদেরও সেটা খুবই চিন্তার জায়গা বলবো, গোড়ার থেকে আমাদের এটা ছিল। যার জন্য আমরা এই বিষয়টার উপর খুব জোর দিয়েছি যে জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনার অবকাশ হচ্ছে সংসদে, সেই সুযোগটা সরকার গ্রহণ করেনি বা সেটাকে উপেক্ষা করেছে। জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা যথেষ্ট করা হয়নি। আপনি সিলেক্ট কমিটির কথা বললেন, সিলেক্ট কমিটিতে পাঠিয়ে একটা বিস্তারিত খুঁটিনাটি ডিটেলস এক্সপার্ট যারা সাংসদ তারা আলোচনা করার সুযোগ পান, সেটা সরকার নেয়নি।
বাধ্য হচ্ছে জনপ্রতিনিধিদের উপেক্ষা করার পর বাধ্য হচ্ছে সরাসরি জনতার সঙ্গে কথা বলতে। এইভাবে আমরা ব্যাপারটাকে দেখতে পারি কি? আমি এই প্রসঙ্গে আলোচনা, এই প্রশ্নটা দিয়ে এবং এই আন্দোলনের চরিত্রটা কি দেখছেন সেই প্রশ্নটা নিয়ে এবার সমীর বাবুর কাছে যাব। সমীর বাবু, আপনি যদি বলেন এই বিষয়ে। আপনি যথার্থই বলেছেন এবং অশোকবাবু খুব পরিষ্কার করে এর পটভূমিকা তাও বললেন যে কি কি কনটেক্সট এই আন্দোলনটা হচ্ছে। আমি শুধু একটা দুটো কথা বলি। আপনি যেখানে এই সংসদীয় প্রক্রিয়ার কথা বলছেন, একটা বিষয় ক্রমাগতই প্রমাণিত হচ্ছে, সেটা ভারতবর্ষের ক্ষেত্রেও হচ্ছে এবং গোটা পৃথিবী জুড়েই হচ্ছে, সেটা হচ্ছে যে সংসদীয় রাজনীতিটা বোধহয় যথেষ্ট নয়। আলাপ আলোচনার একটা বিস্তৃত পরিসর খুলে গেছে এবং আপনার স্মরণে আছে কিনা জানি না, আপনাদেরই কোনো একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে সংসদীয় রাজনীতির মধ্যে গণতন্ত্রটা সীমিত আর নেই, তার একটা বিস্তৃত পরিসর রয়েছে। মাঠে ময়দানে, দিল্লির বোট ক্লাব, রামলীলা ময়দান, এগুলো গণতন্ত্রের একটা স্বতন্ত্র ক্ষেত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। ফলে সমস্যাটা হচ্ছে এই জায়গায় যেখানে ধরুন জনপ্রতিনিধি আর জনতা, এই দুয়ের মাঝখানে একটা বিচ্ছেদ ঘটে যাচ্ছে এবং হয়তো জনতার যে কণ্ঠস্বর, যে কণ্ঠস্বরটা দিল্লির চারপাশটায় আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন কৃষকদের কণ্ঠস্বরের মধ্যে দিয়ে, সেটা সংসদের জনপ্রতিনিধিদের মধ্যে হয় এসে পৌঁছচ্ছে না, অথবা তারা সেটাকে ব্যক্ত করছেন না সংসদীয় পরিসরের মধ্যে। অথবা ব্যক্ত করতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, মানে দুটোই হতে পারে হয়তো, যে জনপ্রতিনিধিদের তো মানে তারা তো জনপ্রতিনিধি একটা বিশেষ অর্থে, যে তারা আবার রাজনৈতিক দলের প্রতিনিধিও বটে। ফলে তারা যে জনতার কণ্ঠস্বরটাকে বলবেন, উল্টো দিকে আবার তাকে রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা করে সেই কণ্ঠস্বরটাকে সংসদের পরিসরে পৌঁছে দিতে হবে। ফলে ওইখানে একটা বিচ্ছেদ ঘটে যাচ্ছে। তারা জনপ্রতিনিধি বটে, আমি তাদের সম্মান দিয়েই বলছি, কিন্তু আবার একই সঙ্গে তারা রাজনৈতিক দলের প্রতিনিধিও বটে। ফলে এই দুটো জায়গায় একটা হয়তো গরমিল রয়েছে, যেখানে হয়তো তারা কণ্ঠস্বরটাকে যথাযথভাবে পৌঁছে দিতে পারছেন না। কিন্তু আমি শুধু আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা আমরা ইংরেজিতে বলি ডেলিবারেটিভ প্রসেস, যে কোনো গণতন্ত্রের মধ্যেই একটা প্রক্রিয়া চলতেই থাকে। কিন্তু এর পাশাপাশি আর একটা বিষয় দিকে নজর দিতে হয়, যেটা আপনারা বললেন সিলেক্ট কমিটি। এখানে তারা কিন্তু কেবলমাত্র মানুষ কি চায়, জনতা কি চায়, সেইটার থেকেও আরো বড় একটা বিষয় হচ্ছে যে কোনটা ভারতবর্ষের ক্ষেত্রে উপযুক্ত এবং কোনটা পাবলিক ইন্টারেস্টের পক্ষে অনুকূল। অর্থাৎ ওই জায়গাতে তারা এক্সপার্ট ওপিনিয়ন দেন। দেখুন, ওখানেও একটা বিচ্ছেদ অনেক সময় আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে যে মানুষ যা চায়, জনতা যা চায়, সেটাই যে ভারতবর্ষের পক্ষে অনুকূল হবে এমনও নয়। ফলে ওখানে একটা এক্সপার্ট ওপিনিয়নের দরকার হয় এবং এই এক্সপার্ট ওপিনিয়ন যারা ওখানে সিলেক্ট কমিটির সদস্য থাকেন, তারা বিলের যাবতীয় খুঁটি নাটি পরীক্ষা করতে থাকেন এবং পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছন এবং সেই সিদ্ধান্তের সঙ্গে মানুষের সিদ্ধান্তের একটা বোঝাপড়ার মাধ্যমে সংসদ একটা আইন প্রণয়ন করে। এইবারেতে আমরা যেটা লক্ষ্য করলাম, আমি যদি ভুল না করি, গত 1.5 বছর ধরে সিলেক্ট কমিটিতে কোনো বিলকেই আনা হয়নি, সরাসরি পাশ করে দেওয়া হয়েছে সংসদের তরফ থেকে। ফলে ওই জায়গায় কিন্তু আমরা সমস্ত বিধিনিষেধ, সমস্ত যে প্রোজ অ্যান্ড কনস, অর্থাৎ ভালো এবং মন্দ বিচারের যথেষ্ট সুযোগ পাইনি। আজকে এই সমস্যাটা এমন একটা জায়গায় পৌঁছেছে যে যারা এই আইন প্রণয়নের সঙ্গে যুক্ত, ভুল বললাম, যারা এই বিল প্রণয়নের সঙ্গে যুক্ত, বিলের খসড়া যারা তৈরি করেছেন, তাদের মধ্যে অন্তত এক আধজন বলছেন যে আমরা এই সমস্যাগুলো আগে থেকে ভাবিনি এবং আমরা ভাবলে হয়তো এতটা সমস্যা হাতের বাইরে যেত না। এই জায়গায় এসছে, অর্থাৎ আরো এই বিষয়গুলোকে, খুঁটিনাটি গুলোকে বোধহয় আরো বিশেষভাবে অভিনিবেশ করে
পর্যালোচনা করবার একটা প্রয়োজন ছিল বলে আমার মনে হয়। আর পরবর্তীকালে হয়তো আলোচনার অন্য সুযোগ হবে, কিন্তু আমি শুধু এইটাই বলছি যে গণতন্ত্রের ক্ষেত্রে যাবতীয় আলাপ আলোচনাটা সংসদের মধ্যে আবদ্ধ থাকে না। আমাদের ভালো লাগতো যদি ধরুন এই আলাপ আলোচনাটা আগে হয়ে যেত। আজকে যে আলাপ আলোচনাটা হচ্ছে সেই আলাপ আলোচনাটা যদি এই বিল পাশ করার আগে হতো তাহলে হয়তো এরকম একটা অবরোধের জায়গায় দিল্লিকে পড়তে হতো না। বটে, এবং আইন প্রণয়নের ক্ষেত্রেও কিন্তু আমাদের দর্শকদের স্মরণে থাকবে গত বেশ কয়েক বছর ধরে কিন্তু সাধারণ মানুষের মতামত নেওয়ার একটা প্রক্রিয়া রয়েছে ইতিমধ্যেই। পার্লামেন্টের আইন প্রণয়নের আগেই সে বিষয়ে মানুষের মতামত নেওয়া, সাধারণ মানুষের মত প্রকাশের সুযোগ কিন্তু রয়েছে অনেক ক্ষেত্রেই। সেটারও কিন্তু সম্প্রতিকালে আমি বিশেষ সদ্ব্যবহার হতে দেখছি না। আইন প্রণয়নের ক্ষেত্রে যেটা বললেন সমীর বাবু, এটা অনেকের কাছে খুব উদ্বেগের বিষয় বলে মনে হচ্ছে। কিছু মানুষ, কয়েকজন ব্যক্তি মনে করছেন এটা ঠিক, অতি দ্রুত সেটাকে আইনে পরিণত করা হচ্ছে, রাতারাতি প্রায় সেটাকে আইনে পরিণত করা হচ্ছে। বিরোধী মানে বিরোধী দলের কথা শুধু বলছি না, বিরুদ্ধে, সেই মতের বিরুদ্ধে কোনো কণ্ঠস্বরকে না শুনে, তাদের কথা না শুনে গণতান্ত্রিক প্রক্রিয়াকে যদি সাবভার্ট করা বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়াকে উপেক্ষা করা, অবজ্ঞা করার কথা যদি বলা হয়, এই জায়গাটা অনেকেরই কিন্তু নজরে পড়ছে। রজতদা, আমি তোমাকে এবার যেটা সামগ্রিক একটা তোমাকে, তুমি কিভাবে দেখছো এই আন্দোলনকে, রাজনৈতিক চরিত্রটাকে, সেটা যদি তুমি একটু বলো রজত। প্রথমেই বলি যে এই আন্দোলনটা গত 10 বছর বা তারও বেশি সময় ধরে, ইউকে 1-2 সময়েও বিরোধীদের যে রাজনীতি, বিরোধীদের যে আন্দোলন আর কি, তার থেকে চরিত্রগতভাবে তফাৎ আছে। এটা একেবারেই অন্য ধরনের আন্দোলন। এই কারণে বলছি যে তাদের সিম্বলিজম গুলো কি। তারা একটা আন্দোলন হয়, নেতাদের সঙ্গে আর সরকার পক্ষের আলাপ আলোচনা হয়, তারপর একটা গিভ এন্ড টেকের মধ্যে তুমি 10% ছাড়ো, তুমি 30% ছাড়ো, এই করে আলোচনা করে সব মিলে একটা মিটমাট হয়। কিন্তু এইবারই দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা তারা যাচ্ছে যখন আলোচনাতে, তারা যাচ্ছেন, কিন্তু আলোচনায় গিয়ে পরিষ্কার বলছেন না অন্য কোনো সংস্কারের এই অংশটুকু রাখবো, ওইটুকু রাখবো না, সব না, পুরো বিল তোমাদের ওয়াপাস নিতে হবে। স্পেশালি একটা স্পেশাল একটা ডাকো, সেশন ডাকো পার্লামেন্টের, থেকে বিলগুলো বাতিল করো। অন্য একটা জিনিস লক্ষ্য করতে হবে, আলোচনা করার সময় তারা নিজেরা চা বা তার সঙ্গে টুকিটাকি খাবার নিয়ে যাচ্ছেন, সরকার পক্ষ থেকে দেওয়া খাবার, চা সব প্রত্যাখ্যান করছেন। এটাও কিন্তু এটাকে আমায় মনে করিয়ে দিচ্ছে যে যখন পশ্চিমবঙ্গে সিপিএম ক্ষমতা থেকে সরে আসার পরে প্রচন্ডভাবে চারদিকে মার খাচ্ছে, তখন বিজেপির উত্থানকে রোখার জন্য মমতা সিপিএম কে একটু চাঙ্গা করতে ডেকে পাঠিয়েছিলেন বিমান বোসকে, এবং সেই ফিশ ফ্রাই খাওয়ার পর থেকে কিন্তু সেই কথা অনেক খোঁটা শুনতে হয়েছিল সিপিএম নেতাদের। প্রশ্ন হচ্ছে যে এরা কিন্তু তাদের যে আলোচনা করতে গিয়ে প্রত্যেকবার তারা একেবারে একটা বেশ রিজু ভঙ্গিতে তারা সমস্ত প্রত্যাখ্যান করছে, বলছেন এইবারে 10%, 15%, 20% ব্যাপার নয়, 100% আমাদের ডিমান্ড মানো, না হলে চললাম। এবং সরকার এতটাই কোণঠাসা, তা সত্ত্বেও প্রত্যেকবার দুদিনের মধ্যে আরেকটা করে আলোচনার কথা, আরেকটা কিছু প্রস্তাব দেবে বা লিখিত দেবে। অমিত শাহ নিজে বাড়িতে ডাকলো, ওরা বাড়িতে গেল, যেতে রাজি হলো না, তখন আইসিআর এর গেস্ট হাউস সেখানে করতে হলো মিটিং। এই যে বিরোধী ওই আন্দোলনকারীদের যে দৃঢ়তা এবং যেভাবে তারা নেগোসিয়েশন না করে বরং সরকারকে কোণঠাসা করে চলেছে, এটা এই আন্দোলনের একটা বিশেষ বৈশিষ্ট্য, যেটা অন্যান্য শ্রমিক আন্দোলন বলা যাক বা সংগঠিত রাজনৈতিক দলের সংগঠিত কৃষক আন্দোলন বা জনগণ আন্দোলন, কোনটা দিয়ে আমি দেখি না, আমরা দেখতে পাই না। এখন মজাটা হচ্ছে এই আন্দোলন 16 দিন কি 17 দিন হয়ে গেছে, দিল্লি অবরোধ। এই গ্রাম দিয়ে শহর ঘেরার ফলে একটা জিনিস কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেছে, এই সংসদে এদের যতই সংখ্যাগরিষ্ঠতা থাকুক, এই সরকারের পা কিন্তু কেঁপে গেছে। এই সরকার কিন্তু ইতিমধ্যেই যথেষ্ট নার্ভাসনেস দেখাচ্ছে। একবার কৃষিমন্ত্রী কথা বলছে, একবার খাদ্যমন্ত্রী কথা বলছে, কখনো স্বরাষ্ট্রমন্ত্রী নিজের কথা বলছে, কখনো প্রধানমন্ত্রী কোনো বার্তা দেওয়ার চেষ্টা করছে পাবলিক ফোরাম থেকে। এই যে কন্টিনিউয়াসলি যে এদের চেষ্টা, এটা কিন্তু অন্যান্য আন্দোলনের সময় অনেক নিচু তলার কোনো প্রতিনিধির সঙ্গে ওরা আলোচনা শুরু করতে দিত, নিজেরা নামতোই না আসলে। এটাতেই বোঝা যাচ্ছে যথেষ্ট নার্ভাস। এবং যেভাবে একটার পর একটা এখানে যেন আন্দোলনটা যারা করছে তারা যেন সরকার পক্ষ হয়ে গেছে,
ওরা যেন খালি আবেদন নিবেদন করছে এতটা করে দেবো মেনে নাও, ওরা বলছে না মানবো না। এই যে অবস্থার মধ্যে পড়েছে, এটা দেখে একটা জিনিস, যারা আন্দোলনকে দূর থেকে ওয়াচ করছেন এবং বিশেষ করে যারা অন্য বিরোধী রাজনৈতিক দল যারা এই আন্দোলনের সঙ্গে নেই অথচ মৌখিক সমর্থন দিচ্ছেন, ভারত বন্ধে যোগ দিচ্ছেন, তাদের একটা জিনিস বোঝা উচিত, এই সরকারকে, এই রাজনৈতিক শক্তিকে মানে যথেষ্ট নাড়া দিতে পারছে যখন এই কৃষক আন্দোলন, তাহলে এদের অন্য দিক থেকেও খাওয়া দাওয়া যেতে পারে। আমি অবাক হব না যদি আগামীকাল, মানে আগামীকাল বলতে আগামী দিনে আর কি, শ্রমিকদের যে আইনগুলো এসছে, শ্রমিকদের যে সমস্ত আইন বাতিল করে দিয়ে কয়েকটি মাত্র আইনের মধ্যে নিয়ে এসে তাদের দীর্ঘদিনের অর্জিত অধিকারগুলো যেভাবে কেড়ে নেওয়া হচ্ছে, তার প্রতিবাদে যদি শ্রমিকরা সরাসরি দিল্লি অবরোধ করতে নেমে পড়ে, তাদের সঙ্গে গিয়ে যোগ দেয়, ওই 26 তারিখ তারা একটা মানে দেশব্যাপী আন্দোলন, মানে একটা ধর্মঘট করেছে ঠিকই, কিন্তু সেটা তো কোনো রাজ্যে হয়েছে, অনেক রাজ্যে হয়নি। তা না করে তারা যদি সত্যি সত্যি কৃষকদের মতো, পাঞ্জাবের কৃষকদের মতো, হরিয়ানার কৃষকদের মতো, পশ্চিম উত্তরপ্রদেশের কৃষকদের মতো তারা যদি গিয়ে যোগ দেয় ওদের সঙ্গে এবং বলে যে শুধু কৃষি বিল প্রত্যাহার নয়, শ্রমিক আইনও প্রত্যাহার করতে হবে, আমার মনে হয় এই সরকার কিন্তু আরো বিপদে পড়বে এবং সেই সম্ভাবনা তৈরি হয়েছে, এটা কিন্তু ক্রমশই খাদের দিকে পিছু হচ্ছে। সেই জন্য আমার মনে হয় এই যে আন্দোলন, বিরোধী নেতারা ওই সিম্বলিক সাপোর্ট না করে, কলকাতা শহরে যে মানে মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত একটা মিছিল না করে তারা যদি পাঞ্জাবে, দিল্লিতে ওইখানে গিয়ে উপস্থিত হতে পারে, তাদের সঙ্গে যদি শীত উপেক্ষা করে, পুলিশের করে কামান, জল কামান উপেক্ষা করে থাকতে পারে, তাহলে কিন্তু এই আন্দোলন আরেকটা গুণগত মাত্রা পৌঁছে যেতে পারে। পারে হয়তো, রাজতদা পারে হয়তো, কিন্তু আমাদের দেশে সাধারণভাবে রাজনৈতিক দল মানে পতাকাধারী এবং ভোটে দাঁড়ানো রাজনৈতিক দলের বিশ্বাসযোগ্যতা এমনই, কৃষক নেতারা কিন্তু বারবার প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে দিয়েছেন যে আপনারা আসতে পারেন কিন্তু পতাকা ছাড়া মঞ্চে কিন্তু ওঠা যাবে না। তথাকথিত নেতৃত্ব দেওয়ার জন্য আমি এলাম, এসে লিডারশিপটা দিলাম, সেই জিনিসটা কিন্তু তারা মানবেন না বলেছে। এই বোধহয় সেই জন্যই বোধহয় এরা করে আগ্রহ দেখাচ্ছে না। আমরা জানি না। একটা জিনিস যোগ দেবো যেটা রজত বলছিলেন, সেটা হচ্ছে যে এই এক্ষুনি যেটা আপনি বললেন সেটা একটা বড় জিনিস, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর বাইরে থেকেও বড় রকমের গণ আন্দোলন গড়ে তোলা যায়। এর উদাহরণ আগে দু একটা হয়েছে, এমন হয়নি তা না, আগেও দু একটা হয়েছে, কিন্তু এটা একটা সাম্প্রতিক কালের বোধহয় সর্বোত্তম বৃহত্তম মহৎ একটা আন্দোলন, যেটা রাজনৈতিক দলের বাইরে থেকেও একটা ব্যাপক গণ আন্দোলন গড়ে তোলার চেষ্টা। এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে অনেক আন্দোলন হয় যেটার খুবই সাময়িক এবং খুব স্বতঃস্ফূর্ত, হঠাৎ খুব দুম করে হয়, কদিন বাদে আবার আস্তে আস্তে একটু থিতিয়ে যায়। এই আন্দোলনটার মধ্যে স্বতঃস্ফূর্ততাও আছে, আবার অন্যদিকে সংগঠিত শক্তিও আছে। এর যে কম্বিনেশনটা এরা খুব সুন্দর করে রচনা করতে পেরেছেন, এটার মধ্যে থেকে বোধহয় যারা আন্দোলন নিয়ে চর্চা করেন, আন্দোলনকে আরো বেশি করে বোঝার চেষ্টা করেন, তাদের কিন্তু অনেক কিছু শেখার আছে। অশোকবাবু, যে প্রশ্নটা একজন দর্শক এই কথা বলছেন যে কৃষকরা যে এত বড় আন্দোলন করতে পারে সে সম্পর্কে বর্তমান আইন প্রণয়নকারীদের ধারণা ছিল না, এটার সঙ্গে আপনি বোধহয় একমত হবেন। একেবারেই আকারে যেতে পারে প্রতিবাদটা, এটা বোধহয় সরকার ভাবতেই পারেনি। একেবারেই একমত এই জন্য আমি, যে কৃষক বলতে আমরা তো সাধারণত স্থানীয় কিছু লোককে বুঝি, যে পশ্চিমবঙ্গের কৃষক, উত্তরপ্রদেশের কৃষক, মহারাষ্ট্রের কৃষক, তামিলনাড়ুর কৃষক। আমরা শ্রমিকদের বলতে যেমন আমরা একসঙ্গে একটা রেলওয়ে শ্রমিক বুঝি, সারা ভারতবর্ষের রেলওয়ে। স্টিল প্লান্টের শ্রমিকদের বলতে আমরা সারা দেশের স্টিল প্লান্টের শ্রমিকদের বুঝি। কয়লা খনি শ্রমিকদের বলতে আমরা সারা কয়লা খনি শ্রমিকদের। কৃষক বলতে ঠিক তা বুঝি না। কিন্তু এক্ষেত্রে মানে সত্যি কথা বলতে, হ্যাঁ, সামনে দেখা যাচ্ছে হরিয়ানা, পাঞ্জাব, পশ্চিম উত্তরপ্রদেশের কৃষকদের, কিন্তু একটু যদি মানে খোঁজ খবর আরো নেওয়া যায় তাহলে পরিষ্কারভাবে দেখা যাবে তামিলনাড়ু থেকে শুরু করে, কেরালা থেকে শুরু করে, মহারাষ্ট্র, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আমার কাছে ঝাড়খণ্ডেরও খবর আছে, সব জায়গা থেকে কৃষকরা কম বেশি সংখ্যায় কিন্তু নানাভাবে তারা প্রকাশ করেছেন। এইটা যে একটা নতুন মানে পরিস্থিতি বা নতুন ঘটনা, যে কৃষক বলতে একটা সর্বভারতীয় এন্টিটিকে আমরা আজকে চিনতে পারছি, এটাও কিন্তু খুব মানে আগে ছিল না। শ্রমিক বলতে আমি আপনাকে আসছি, সমীর বাবু কিছু বলতে চাইছিলেন আন্দোলনের চরিত্র সম্পর্কে যখন কথা হচ্ছে। শুধু এই আন্দোলনের চরিত্র নিয়ে দুটো কথা বলতে চাই। একটা কথা হচ্ছে যে এই আন্দোলনে যেটা আমাকে
খুব চমৎকৃত করেছে সেটা হচ্ছে যে আহ, এর স্বাবলম্বিতা, অর্থাৎ নিজেরা রান্না করছে, লঙ্গর খোলা হচ্ছে, সরকারের দেয়া চা পর্যন্ত প্রত্যাখ্যান করা হচ্ছে। এই যে প্রতীকগুলো, এই প্রতীকগুলো কিন্তু অন্যান্য আন্দোলনে এত তীব্রভাবে চোখে আসেনি, অন্তত গত 20 বছরের যে আন্দোলনগুলো হয়েছে তাতে এত তীব্রভাবে চোখে আসেনি। এটা একটা দিক, এবং এই আন্দোলনের ফাঁদটা হচ্ছে যে এটা যদি রাজনৈতিক দলের কুক্ষিগত হয়ে যায়, এবং খুব দুর্ভাগ্যের কথা যে সাম্প্রতিককালের বেশ কতগুলো, বিশেষ করে জমি দখল বিরোধী আন্দোলনগুলো, জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনগুলোর যে পরিণতি হয়েছে, যে সেখানে রাজনৈতিক দলগুলো ফাইনালি অ্যাপ্রোপ্রিয়েট করে নিয়েছে এই আন্দোলনগুলোকে। এইটার কাছে চ্যালেঞ্জ হচ্ছে সেই রাজনৈতিক প্রলোভন থেকে, আমি রাজনৈতিক কথাটাকে খুব সীমাবদ্ধ দলগত অর্থে ব্যবহার করছি, তার থেকে যদি এটাকে নিজেকে বিযুক্ত করে রাখতে পারে, সেটা কতদূর পারবে আমি জানি না, কিন্তু আশা করব যে এটা একটা নতুন দিশা দেখাতে পারবে। এক। দুই হচ্ছে যে একটু লক্ষ্য করুন, সেটা হচ্ছে যে যে কিষানরা এখানে এসছেন তারা কিন্তু বেশ সম্পন্ন কৃষক। আমার মনে পড়ছে যে ভারতবর্ষে 50-এর দশক বলুন, 60-এর দশক বলুন, যখন তীব্র আলাপ আলোচনা চলছে অর্থনীতিবিদদের মধ্যে যে সত্যি কি কৃষকরা একটা শ্রেণী, নাকি কৃষকদের মধ্যে অন্তর্নিহিত শ্রেণী বিভাজন রয়েছে। ঠিক যে প্রশ্নটা এর মধ্যে রয়েছে আর কি আমাদের স্ক্রিনে, বড় কৃষক আন্দোলন নেতৃত্ব দিচ্ছেন, ছোট কিংবা মাঝারি কৃষকদের দাবি দেওয়া, এটা নিয়ে বা ধরুন ভূমিহীন কৃষিজীবী মানুষ যারা ল্যান্ডলেস এগ্রিকালচারাল লেবার, তাদের বক্তব্যটা কি, তারা কোথায় যাচ্ছেন? এরা যে সমালোচনাটা উঠছে, আমি এটা আপনাদের কাছেই ছুড়ে দিচ্ছি, কারণ এটা নিয়ে আরো বিস্তৃত গবেষণার দরকার। সেটা হচ্ছে যে তাহলে কি আমরা বুঝবো যে বড় জোতের মালিক বা মধ্যস্বত্বভোগী মানুষ যারা কৃষির সঙ্গে জড়িত তারাই এই ধরনের আন্দোলনের সঙ্গে যুক্ত, আর বাকি যারা ধরুন ল্যান্ডলেস লেবার, এগ্রিকালচারাল লেবার, যাদের জমি নেই কিন্তু জমির ওপর নির্ভর করে বেঁচে আছেন, তাদের এটাতে এর সঙ্গে যুক্ত হয়ে কতটা কি না, এই ধরনের প্রশ্ন উঠছে। ফলে কৃষকদের যে গোটা ভারতবর্ষ জুড়ে কৃষকরা একটা জায়গায় এসছেন, আমি এই অবধি মানতে রাজি যে তাদের একটা মুখ আমরা লক্ষ্য করতে পারছি, যে মুখটা এতদিন ধরে আমরা ভুলে বসেছিলাম। ভারতবর্ষে যে কৃষকরা আছে এটাই আমরা ভুলে যেতে বসেছিলাম। এইটা একদিক দিয়ে যেমন ঠিক, তেমনি উল্টো দিক দিয়ে আবার এটাও ঠিক যে এই যে শ্রেণী বিভক্ত আমাদের ভারতবর্ষের কৃষি এবং কৃষি ব্যবস্থা, তার কি ধরনের চরিত্র এই আন্দোলনটার মধ্যে দিয়ে প্রতিফলিত হচ্ছে, সেটার দিকেও একটু মনোনিবেশ করা দরকার। অশোক বাবু যদি এটা একটু উত্তর দেন, যে প্রশ্নটা সমীর বাবু তুললেন, যে সমস্ত ধরনের কৃষির সঙ্গে যুক্ত বা জমির সঙ্গে যুক্ত সমস্ত ধরনের মানুষের স্বার্থের প্রতিনিধিত্ব কতখানি এই আন্দোলন করছে। আমারও সত্যি বলতে এটা প্রশ্ন। আমার মনে হয় কৃষি মানে যারা এগ্রিকালচারাল লেবার অর্থাৎ কৃষি শ্রমিক, তাদেরকে একটু আলাদা শ্রেণীতে রাখা দরকার, এবং কারণ তাদের অবস্থানটা সত্যি একটু আলাদা। বাকি যে অংশটা আমরা যদি দেখি, যে এটা তো খুব জানা কথা যে মানে 86% কৃষক ভারতবর্ষে হচ্ছে স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার, যাদের বলা হয় ক্ষুদ্র এবং ক্ষুদ্র চাষী, যাদের মানে যারা সমস্ত কৃষক শ্রেণী 86%। পাঞ্জাবেও কিন্তু যদি ধরেন এবং হরিয়ানাতেও যদি ধরেন, সেই সংখ্যাটা 86 না হলেও সেটা কিন্তু আজকের দিনে প্রায় মানে 69%। কাজেই এমন নয় যে পাঞ্জাবের হরিয়ানার কৃষকরা কিন্তু মূলত মানে যে সবটাই বড় চাষী, এইটা একটা প্রথম বোঝার কথা আছে। একদম আমাদের বন্ধু সাংবাদিক দেবাশিস আইচ সেটাই লিখছেন, এই কৃষক আন্দোলনের অন্তত 350টি সংগঠন রয়েছে এবং সবকটি বড় কৃষকদের নয়। ওইটাই বলতে যাচ্ছিলাম যে 350টাও 350রও একটা ফিগার বলছে 350, আরেকটা ফিগার বলছে 513, মানে নানা সংখ্যা আছে, কিন্তু কয়েকশো সংগঠন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তামিলনাড়ু থেকে যারা কিছুদিন আগে কিছু কৃষক প্রায় অনাহারে মরার খুলি নিয়ে
দিল্লি গিয়ে সবুজ রঙের মানে পাগড়ি পরে বসে গিয়েছিলেন, তারা কিন্তু সবই ক্ষুদ্র এবং প্রান্তিক চাষি ছিলেন। এটা খুব মনে রাখা খুব দরকার। দ্বিতীয় হচ্ছে যে এই কৃষি আইনের যে মানে এফেক্ট, সেই এফেক্টটা কিন্তু বড় ছোট প্রান্তিক সব চাষির উপরেই পড়তে যাচ্ছে। এই জন্য পড়তে যাচ্ছে যে ৮৬% কৃষক ক্ষুদ্র এবং প্রান্তিক চাষি, তারা কিন্তু সারা দেশের যে খাদ্যের যে মার্কেটেবল সারপ্লাস বলা হয় যেটাকে, অর্থাৎ যে খাদ্যের যে প্রোডাকশনের যে অংশটা মার্কেটে আসে তার ৪০% এদের হাত থেকে, এদের কাছ থেকে আসে, বাকি ৬০% অন্যদের কাছ থেকে আসে। কাজেই তাদেরও এই যে ব্যবস্থাটা রয়েছে সেই ব্যবস্থাটার মধ্যে তাদের প্রভাব পড়াটা একেবারেই মানে অস্বাভাবিক নয় এবং প্রভাব পড়তে বাধ্য। এটাও একটা বিষয় যেটা মনে রাখতে হবে। দ্বিতীয় এই যে অনেক সময় বলা হচ্ছে যে এই যে এপিএমসি বা মানে মান্ডি ব্যবস্থা বা এমএসপি ইত্যাদি, এগুলো তো এমএসপি ব্যবস্থাটা তো মাত্র 30টা জেলায় ভারতবর্ষে কাজ করে। 6% ফার্মার, শান্তকুমার কমিটির রিপোর্ট বলছে, মানে 6% ফার্মাররাই এর থেকে সুযোগ পায়। কিন্তু এটা মনে রাখতে হবে যে বিহারে গত মানে 2006 সাল থেকে বোধহয় নাকি 2005 সাল থেকে এই এপিএমসি ব্যবস্থাটা উঠে গেছে। কাজে গত 15 বছরে সেখানে এপিএমসি ব্যবস্থা নেই। কিন্তু গত 15 বছরে বিহারের তথ্য এটাই বলছে যে তাতে কিন্তু এই চাষিদের, বিহারে তো মানে পশ্চিমবঙ্গের থেকেও ছোট জোতের চাষি, তারা কিন্তু একটা কোনাও তার কোনো পজিটিভ এফেক্ট ইম্প্যাক্ট পায়নি। অর্থাৎ যে খোলা বাজারের গল্পটা আমাদেরকে শোনানো হচ্ছে সেই খোলা বাজারের গল্পটা বিহারে অলরেডি আছে। আমি এই যে বড় রিপোর্টটা বেরিয়েছিল ডাবলিং ফার্মার্স ইনকাম, যেটাকে অনেকে ধালোয়াই কমিটির রিপোর্ট বলেন, ওইটা পুঙ্খানুপুঙ্খ না পড়তে পারলেও অনেকটাই পড়তে পেরেছি। তাতে একটা জিনিস খুব অদ্ভুত দেখাচ্ছে, সেটা হচ্ছে যে বিহারে যে মানে যদি ফার্ম গ্রেড প্রাইস ধরা হয় আর হোলসেল প্রাইসের মধ্যে যে তফাৎ, যেটাকে প্রাইস ওয়েজ বলে, এটা ভারতবর্ষের মধ্যে বিহারে সব থেকে বেশি। তার মানে খোলা বাজারে যাওয়ার পরে গত 10 বছরে মানে গম এবং চালের ক্ষেত্রে বিহারে মানে জোতের সামনে যদি কেউ কিনতে আসে সেখানে যে দাম পাবে, আর হোলসেলের যে বিক্রি করছে হোলসেলার তার যে দাম, এই দামের মধ্যে তফাৎ ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি। তার মানে এই যে বিহারের ছবিটা হয়তো আমাদের টেলিভিশনে অত বড় করে আসছে না, কিন্তু বিহারের কৃষকেরও এদের সঙ্গে আছেন আমি জানি, এবং আমরা খবরও পেয়েছি, এবং তাদের কাছে ইম্প্যাক্ট করতে যাচ্ছে। এটা আমাদেরকে খুব বেশি করে বোঝা দরকার। ক্ষুদ্র প্রান্তিক সব রকমের চাষি এর সঙ্গে যুক্ত। হ্যাঁ, কৃষি শ্রমিকদের পরিস্থিতিটা তো নির্ভর করছে তারা এই মুহূর্তে কতটা কাজ পাচ্ছেন। কৃষি শ্রমিকদের বিষয়টা এই জন্য আমি আলাদা বললাম যে কৃষি শ্রমিকদের একটা বড় অংশ এখন আর সত্যি সত্যি কৃষি শ্রমিক হিসেবে তাদের জীবিকাটা মুখ্য জীবিকা নয়। তাদের জীবিকাটা অলরেডি অনেকখানি কৃষি শ্রম থেকে বেরিয়ে গিয়ে অন্যান্য নন ফার্ম, যাকে আমরা বলি, মানে অর্থাৎ অকৃষি কিন্তু গ্রামীণ এলাকার নানা রকম অকুপেশনের মধ্যে তারা চলে যেতে বাধ্য হয়েছে। ভারতবর্ষের প্রধান যে চাষি, সেই চাষি কিন্তু আজকে চাষ করছে মূলত ফ্যামিলি লেবার দিয়ে চাষ করে, এবং সেই কারণে কৃষি শ্রমিকদের যে অংশটা ছিল, সেই যে অংশটা আগে বড় জোতে বড্ড বেশি ব্যবহার হতো, এখন জোতের পরিমাণটাও কমে গেছে বলে, জোতের সাইজটা কমে গেছে বলে কৃষি শ্রমিকরাও কিন্তু সেখানে আর খুব বেশি দিনের কাজ তারা আর পাচ্ছে না, যার ফলে মানে 100 দিনের কাজ, অন্যান্য অসংগঠিত ক্ষেত্রের কাজের দাবিটা এত বেশি করে বেড়ে যাচ্ছে ওদের। সেই জন্য আমি একটু পরিস্থিতিটাকে আলাদা রাখছি। রজত দা, এই যে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি কিছুটা, যে যথেষ্ট পরিমাণে আইন প্রণয়নকে গুরুত্ব না দেওয়া, আইন প্রণয়নের ব্যাপারে যথেষ্ট সতর্ক না হওয়া। আমি আরো অনেকগুলো উদাহরণ রয়েছে, বেশি বাড়াবো না। একটা সাম্প্রতিক উদাহরণ নিয়ে আমি দিতে চাইছি, উত্তরপ্রদেশে লাভ জিহাদ নিয়ে যেটা হলো আর কি। কিছু রাজনৈতিক নেতা মনে করলেন এই জিনিসটা ভুল হচ্ছে, একটা আইন প্রণয়ন করা দরকার। পার্লামেন্ট, এক্ষেত্রে অ্যাসেম্বলি, সংসদীয় ব্যবস্থাকে পুরো উপেক্ষা করে অর্ডিন্যান্স করা হলো।
এখন ব্যক্তির বিবাহ তো এমন কিছু ব্যাপার নয় যে বহিঃশত্রু আক্রমণ করেছে যে আজকেই আইন করে কিছু একটা ব্যবস্থা করতে হবে, আজ রাতে কিছু করতে হবে। 70 বছর ধরে যদি 100 বছর ধরে চলে আসা ব্যবস্থা বন্ধ করার জন্য আজ রাতে আইন প্রণয়ন করা হলো, অর্ডিন্যান্স করা হলো, এবং অর্ডিন্যান্স চালু হওয়ার পরের দিন থেকে থানায় থানায় বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে পুলিশ ব্যবস্থা নিতে শুরু করলো। আমি এই জিনিসটার দিকে আরেকটু দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। আইন প্রণয়নের মধ্যে যে প্রজ্ঞা থাকা উচিত, যে সম্মিলিত ভাবনা চিন্তা, দীর্ঘদিনের অভিজ্ঞতা, শিক্ষা, এই সমস্ত থাকা উচিত, সেইগুলোকে সম্পূর্ণ অবজ্ঞা করার ফলেই কি সরকারের এই লাজে গোবরে অবস্থা? মানে কৃষি ব্যাপারটা তো বোঝে এরকম, তুমি তো জানো পার্লামেন্টে অন্তত 50 জন এমপি থাকেন যারা পার্লামেন্টে কৃষি ব্যবস্থা যথেষ্ট ভালোভাবে বোঝেন, তারা নেসেসারিলি শাসক দলের নাও হতে পারেন। সিলেক্ট কমিটি তো তাদের মতামত শোনার একটা সুযোগ, কিন্তু এই সরকারের কাজকর্ম পরিচালনার মধ্যে এই জিনিসটা যেটা বারবার আমরা লক্ষ্য করি, এক্সপার্টদের কথা শোনার দরকার নেই। আরো একটু গভীরে গিয়ে আমি বলবো, পর্যবেক্ষণ একটা প্যাটার্ন যেটা বলবো, সেই জিনিসটাকে অনেকটা দায়ী এই এই লাজেগোবরে হওয়ার জন্য সরকারের। এই প্রশ্নের কিছুটা উত্তর তো ইতিমধ্যে সমীরবাবু দিয়েছেন, যখন তিনি বললেন, মনে করিয়ে দিলেন যে সংসদীয় যে প্রক্রিয়াটা, সেটা এখন আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া সবটাকে কন্টেন করতে পারছে না। সংসদীয় প্রক্রিয়া অনেকটাই তাকে উপেক্ষা করা হচ্ছে, দুর্বল করা দেওয়া হচ্ছে। তার ফলে যেটা দাঁড়াচ্ছে যে যে সমস্যাগুলো সংসদীয় প্রক্রিয়ার ভেতর দিয়ে ইনক্লুসিভ ডেমোক্রেসিতে সব পক্ষের মতামত নিয়ে আলাপ আলোচনা এবং করে খুঁটিয়ে খতিয়ে দেখে একটা সিদ্ধান্ত আসতে পারতো, সেই প্রক্রিয়াটাকে ওরা বিসর্জন দিয়ে দিয়েছে। এখন আজকে রাতে একটা অর্ডিন্যান্স হয়ে যেতে পারে যে অমুক রাজ্যকে আমরা ভেঙে দিলাম, রাষ্ট্রপতির শাসন আমরা নিয়ে এলাম, নিয়ে তাকে 3টে ভাগে ভাগ করলাম, করে 3টে রাজ্য তৈরি করে দিলাম। এটা ওভারনাইট যে কোনো সময় যে কোনো জায়গাতে করে দিতে পারে, এরকম করেছে বলেই আমরা বলতে পারি এটা। তো ঠিক তেমনি কোথাও আলাপ আলোচনার সুযোগ নেই। এগুলো হচ্ছে সরকারে রয়েছি, সংখ্যাগরিষ্ঠ আমরা, অতএব আমাদের আলাপ আলোচনার দরকার নেই, আমরা যা ভালো মনে করি তাই করব। এই যে আমরা যা ভালো মনে করি তাই করব, এইটা করতে গিয়ে আজকে এই বিপদ ডেকে এনেছে। কারণ তারা এই যে কথাগুলো আমরা যে মিলিয়ে দেখে কোনো আশঙ্কা হয়নি। আজকে কৃষি বিল যেটা অগাস্টে যারা আইনে পরিণত করলো, তার আগে 2-3 বছর ধরে ওরা বলে আসছেন, শান্তা কুমারের কমিটির রিপোর্ট, তারপরে নির্মলার গত বছরে নির্মলার সীতারামনের বক্তব্য, সবই ছিল কৃষি বাজারকে এমন ভাবে মুক্ত করব যে মুক্ত করলে পরে সেখানে বাজারে যে কেউ, কর্পোরেট ওয়ার্ল্ড যে কোনো সারা ভারতের বাজার তার মুঠোর নাগালের মধ্যে চলে আসবে। এবং তারা মুখে বলছে কৃষকের এম্পাওয়ারমেন্ট হবে, কৃষক ইচ্ছে করলে চাইলেই কলকাতার মানে পশ্চিমবঙ্গের কৃষক কেরলের সব ফসল বিক্রি করতে পারবে। হ্যাঁ, কিন্তু আসলে এটা যেটা বলছে না, কিন্তু বাস্তবটা হচ্ছে কৃষকের সেই ক্ষমতা নেই। এই ছোট ছোট জোতের মালিক কৃষকদের সেই ক্ষমতা প্রশ্নই ওঠে না, তারা বার্গেনিং করতে পারবে না বাজারে গিয়ে। যেটা পারবে কারা পারবে? বৃহৎ পুঁজির কর্পোরেট দুনিয়া, যারা কৃষিতে নামছে অলরেডি। এই মুকেশ আম্বানি এবং গৌতম আদানি এরা কয়েক বছর ধরে ঘোষণা করে দিয়েছে তারা কৃষিতে এবার তাদের জোর দিতে চায়। অলরেডি গৌতম আদানি সারা ভারতে 400-র বেশি গোডাউন জোগাড় করে ফেলেছে এই খাদ্যশস্য মজুত করার জন্য। এবং এইগুলোকে মাথায় রেখেই যখন আইনটা প্রণয়ন করা হয় যে মানে কোনো এসেনশিয়াল কমোডিটিস বলে কিছু থাকছে না, তারা যত খুশি মজুত করতে পারবে, মজুতের যে যত খুশি করতে পারার যে ছাড় দেওয়া হচ্ছে, এগুলো সমস্ত এক সূত্রে বাঁধা। এগুলো আচমকা নয়, কোনো মানে আচমকা খেয়াল হলো করে দিলাম তা নয়, ঠান্ডা মাথায় দীর্ঘদিন ধরে ভেবে চিনতে তারা করেছে। করে গিয়ে কেন আটকে গেল? আজকে আজকে যেখানে গেছে তা আটকে গেছে কেন? না, তারা বোঝেনি যে সত্যি কৃষকরা এটাকে চ্যালেঞ্জ করবে। তারা বোঝেনি যে এটা করতে গিয়ে ওরা সমস্ত দেশের কৃষকদের এক জায়গায় নিয়ে আসছে, যেটা কৃষকরা নিজেরা বা কৃষক সংগঠনটা যারা এত বছর ধরে কাজ করে কিছু করতে পারেনি, আজকে শাসক দলের এই সিদ্ধান্ত কৃষি বিল সেটা কিছুটা করে দিয়েছে। কৃষকদের সারা ভারতে এক সূত্রে গাঁথছে, এবং সেটা করে এখন তারা সেই এক সূত্রে গাঁথার পরে কৃষকরা এখন তাদেরই এখন কোণঠাসা করছে সরকারকে। এই জন্যই এই যে আলোচনার পরিধিগুলো, সমীরবাবু অনেক আগেই বলেছেন, আলোচনার সুযোগগুলো সংসদীয় প্রক্রিয়ার মধ্যে যদি আমরা ধরে রাখতে পারিনি, আর বাইরের রাস্তাতে তখন আলোচনা করতে হবে। এখন সেটাই হচ্ছে। এখন দিল্লিকে ঘিরে রেখে ওরা
ওদের একরকম গলায় গামছা দিয়ে ডেকে নিয়ে আলোচনায় বসাচ্ছে সরকারকে, ওরা নয়, ওদের ডেকে নিয়ে বসাচ্ছে না, ওরা সরকারকে ডেকে নিয়ে বসাচ্ছে। অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে, এটা তো লাঠি নিয়ে গিয়ে বন্দুক নিয়ে গিয়ে বা মাওয়িস্টদের মতো গিয়ে গেরিলা যুদ্ধ করে যাচ্ছে না, এটা গণ আন্দোলনের ভেতর দিয়ে যাচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়া কি রয়েছে, কিন্তু সরকারকে তারা এক ধরনের বলা যায় সবক শেখাচ্ছে, কারণ পার্লামেন্টকে এরা পাস করছিল, পার্লামেন্ট খোলা রেখেও যেভাবে পাস করিয়েছিল বিলগুলো, যেভাবে রাজ্যসভায় ডিভিশন করলো না, এগুলো খুব ইম্পর্টেন্ট। সেটা স্বয়ংভূ জনপ্রতিনিধি এবং তার আরেকটা পরিচয় হচ্ছে রাজনৈতিক দলের সদস্য। এই কথাগুলো যে বলেছিলেন তার ভিতরে লুকিয়েছিল ওই কথাটা, যে তার কোন স্বার্থটা সে বেশি গুরুত্ব দিয়ে দেখছে, জনপ্রতিনিধির স্বার্থ না রাজনৈতিক দলের ক্ষুদ্র স্বার্থ। কেন রাজ্যসভাতে ডিভিশন করতে যায়নি, কারণ এই পার্লামেন্টে রাজ্যসভাতে অনেক সদস্যই তার নিজের কনস্টিটিউন্সিতে গিয়ে বলতে সাহস পাবে না যে আমি কৃষি বিলটাকে সাপোর্ট করে এসেছি। এটা বললে তার নিজের রাজনৈতিক ভবিষ্যৎটাই কিন্তু অনিশ্চিত হয়ে যেতে পারে। তাছাড়া সেদিন হাউসের যে অবস্থা ছিল রাজ্যসভায়, সরকার পক্ষ হেরেও যেতে পারতো। আরেকটা জিনিস বলতে হবে এখানে, সেটা হচ্ছে যে ভারতবর্ষের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে সংসদীয় প্রক্রিয়া যেমন ছিল এবং মানে এই কিছুদিন আগে পর্যন্ত যথেষ্ট পরিমাণেই জোরালো ভাবে ছিল, বড় রকমের নীতি নির্ধারণের ক্ষেত্রে কিন্তু সংসদের বাইরের যে আলোচনার প্রক্রিয়া, প্রতিটা প্রদেশে গিয়ে আলোচনা, আপনি দুটো উদাহরণ দেবো। আপনি মনে করুন ভূমি অধিগ্রহণ আইনের যে পরিবর্তন 2013 সালে এসেছিল, তার আগে 6 বছর ধরে অন্তত 100-র বেশি সারা দেশের বিভিন্ন রাজ্যে কনসালটেশন হয়েছে। সেটা কিন্তু শুধু রাজনৈতিক দলের সঙ্গে হয়নি, বহু ধরনের কৃষক সংগঠন, জনসংগঠন, গণসংগঠনের সঙ্গে আলোচনা হয়েছে। দ্বিতীয় আরেকটা উদাহরণও মানে হতে পারে, সেটা হচ্ছে যে ফরেস্ট রাইটস অ্যাক্ট যখন হয়েছিল তখনও কিন্তু বহু ধরনের সংগঠনের সঙ্গে আলোচনা করে তবে এই আন্দোলন মানে আনতে হয়েছে। এরকম উদাহরণ আগেও ছিল। সব থেকে বড় উদাহরণ মনে আছে আমাদের, সেটা হচ্ছে বিটি ব্রিঞ্জাল। বিটি ব্রিঞ্জাল জেনেটিক মডিফাইড সিড হবে কি হবে না, তিনি একজন মন্ত্রী জয়রাম রমেশ, তিনি ঠিক করলেন যে তামিলনাড়ু থেকে পশ্চিমবঙ্গ, বিহার ঘুরে, গুজরাট ঘুরে আমি বোঝার চেষ্টা করব যে এই আইনটা করা যেতে পারে কিনা। করতে গিয়ে দেখা গেল যে ভারতবর্ষে মানে বেগুনের এত ধরনের বৈচিত্র্যের ভ্যারাইটি আছে যেটা আগে কোনোদিন জানাই ছিল না, যেটা ডকুমেন্টেশনই ছিল। তার ফলে দেখা গেল নীতিটাই বদলে গেল, নীতিটা যেটা হতে যাচ্ছিল সেটা হলো না। কাজেই সংসদীয় প্রক্রিয়ার বাইরে ভারতবর্ষে বড় রকমের নীতি নির্ধারণের ক্ষেত্রে বড় রকমের আলোচনার প্রক্রিয়াও কিন্তু খুব জোরালো ভাবেই ছিল। সেটা কোনো বিশেষ দলের, অটল বিহারী বাজপেয়ীর সরকারের ক্ষেত্রে যদিও অশোকবাবু আপনিও নিশ্চয়ই জানেন, বিটি বেগুনের ক্ষেত্রে জেনেটিক সায়েন্সের, বায়োজেনেটিক্স এর বিশেষজ্ঞদের বক্তব্য ছিল কিন্তু ওটা চালু হতে দিলে কোনো অসুবিধে নেই, এবং ফলে এক্সপার্টদের মত উপেক্ষা করে সরকার কিন্তু কৃষকদের পক্ষে গেছিল আর কি। বাংলাদেশে কিন্তু বিটি বেগুন ইন্ট্রোডিউস হয়েছে এবং খুব সফলভাবে চাষ হচ্ছে। বিটি বেগুনে কিন্তু খুব ভালোই ফল, চাষিরা অন্তত এখনো পর্যন্ত বছর করে ইন্ট্রোডিউস হয়েছে। প্রশ্নটা এটা নয় যে বড় রকমের আলোচনা করলেই নীতিটা একেবারে সঠিক হবে, সেটা কোনো গ্যারেন্টি নয়। কিন্তু গণতন্ত্রের প্রক্রিয়ার একটা খুব মানুষের কথা শোনাটা খুব বড় রকম জরুরি। আমি শুধু একটা কথাই বলতে পারি, সেটা হচ্ছে যে আমরা বোধহয় এমন একটা পর্যায়ে এসেছি যেখানে নীতি নির্ধারণের ক্ষেত্রে আইন প্রণেতাদের প্রজ্ঞাটাই শেষ কথা নয়। একটা আলাপ আলোচনার বৃহত্তর ক্ষেত্র তৈরি হয়েছে এবং সেই বৃহত্তর ক্ষেত্রের কথা মান্যতা দিতে হবে। তার মানে এই নয় যে সেই কথাটা সবসময় সঠিক এবং অমোঘ, তা নয়, কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে একটা বোঝাপড়ার জায়গায় পৌঁছে যাওয়া যেতে পারে। এবং গণতন্ত্র সবসময় এই সমঝোতার উপরে দাঁড়িয়ে, এই আপনি শুরু করেছিলেন 100% মানে জিরো সাম গেম দিয়ে, যে তুমি যদি আমার সঙ্গে কথা বলতে আসো তাহলে তোমাকে আমার 100%ই দিয়ে দিতে হবে, ব্যাপারটা এমন নয়। দেয়া নেয়ার মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চলতে থাকে এবং আমি আশা করব অন্তত যে একটা সমাধান সূত্র বেরিয়ে আসুক, কারণ এই একটা স্টেলমেট, এটা তো কাম্য নয় এবং এটা চলতে পারে না।
আমরা সম্প্রতিকালে আর একটা জনপ্রিয় এবং এই ধরনের ঠিক দিল্লির, সেটা একেবারে দিল্লি শহরের মধ্যে রাস্তায় গড়ে ওঠা আন্দোলন, তারও প্রভাব প্রতিক্রিয়া সারা দেশ জুড়ে ছিল নাগরিকত্ব বিধির প্রতিবাদে। সিএ, নতুন আইন, নাগরিকত্ব আইনের প্রতিবাদে যে আন্দোলন হয়েছিল ঠিক 1 বছর আগে শাহিনবাগে, বর্ষপূর্তি হতে চললো, সেটার ক্ষেত্রে কিন্তু শেষ পর্যন্ত আমরা যে পরিণতি দেখেছিলাম সেটা হচ্ছে যে কার্যত রাজনৈতিক বিরোধিতাকে রাস্তায় নামিয়ে বলপ্রয়োগ করে সেটাকে উঠিয়ে দেওয়া সম্ভব হয়েছিল। তার কারণ একটা খুব ধারাবাহিক এবং তীব্র রাজনৈতিক প্রচার যে এই আন্দোলন দেশ বিরোধী, এটা একটা বিশেষ জনগোষ্ঠীর শুধু সমস্যা, জাতীয় স্বার্থের ওই আন্দোলনটাকে বলা হয়েছিল শাসকদের পক্ষ থেকে বিরোধী। এবার তো সেটা বলা যাচ্ছে না, বলপ্রয়োগ করে এই আন্দোলনকে ওঠানোর কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। পরিণতিটা কি বলে মনে হয়? এইটা আমি এই আলোচনাটা আমি অশোক বাবুকে দিয়ে শুরু, সমীর বাবু বলুন আগে, অশোক বাবু বলুন আগে, আপনার কথাটা শুনি প্রথমে। পরিণতি দু ধরনের হতে পারে। একটা হতে পারে যে মানে সরকারের যে বিভিন্ন রকমের ম্যানিপুলেটিভ ইনস্ট্রুমেন্টস আছে, সেই ম্যানিপুলেটিভ ইনস্ট্রুমেন্টস গুলো, অর্থাৎ নানা রকম অপপ্রচার, নানাভাবে আন্দোলনের মধ্যে ভাঙন ধরিয়ে দেওয়া ইত্যাদি ধরনের বহু ধরনের ব্যবস্থা থাকে, অথবা কোনো রকমের ইচ্ছে কোনোভাবে একটা মানে ভায়োলেন্স বা হিংসা করে দেওয়া এবং তার ফলে একটা পুলিশ অ্যাকশন করে কিছু করা, এদিকের একটা যাওয়ার রাস্তা হতে পারে। আরেকটা সুপ্রিম কোর্ট সরকারের কাছে, সুপ্রিম কোর্ট তো এখন মোটামুটি এক্সিকিউটিভ কোর্টের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে গিয়ে বলা যে মানে ডেজিগনেটেড জায়গাতেই করতে হবে। ইতিমধ্যে কিন্তু আইনে একটা বড় বিপদ অলরেডি হয়ে রয়েছে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক জাজমেন্ট, ওই সিএএ নিয়ে এই জাজমেন্ট হচ্ছে ডেজিগনেটেড প্লেসে আন্দোলন করতে হবে, অর্থাৎ মানে রাষ্ট্রের লয়াল অপোজিশন যাকে বলে, সেই রকম একটা আইন অলরেডি করে ফেলেছে। কাজে সুপ্রিম কোর্টের বিচারপতিরা সম্ভবত আন্দোলন করেননি, মানে সরকারের দেখানো জায়গায় আন্দোলন করেননি। ঠিক পৃথিবীতে কোথায় হয়েছে আমি জানি, আপনারা পণ্ডিত মানুষ বলতে পারবেন। সরকার বলে দিয়েছে অমুক জায়গায় গিয়ে আন্দোলন করো, তারপর গিয়ে মানুষ করেছে, হয়েছে কি আমি জানি না। হ্যাঁ, হয়েছে। সোভিয়েত ইউনিয়নে, চায়নাতে হতো ওরকম জায়গা, কতগুলো জায়গা থাকতো যেখানে গিয়ে পতাকা তুলতো আর কি, সেরকম পরিস্থিতি ছিল। আর ওই ইউক্রাইনে ওরকম ছিল কি সাম্প্রতিককালে। অন্য মানে গণতান্ত্রিক দেশেতে এরকম ঘটনা ছিল না। কাজেই সুপ্রিম কোর্টে যাওয়ার একটা রাস্তা খোলা আছে, কিন্তু সেখানে গেলেও যদি সুপ্রিম কোর্টের জাজমেন্ট হয় যে হ্যাঁ ডেজিগনেটেড প্লেসে করতে হবে, রাস্তা অবরোধ করা যাবে না কারণ গাড়ি যাতায়াত করতে পারছে না, এখন সে কথাও বলা খুব একটা যাচ্ছে না, কারণ গাড়ি যাতায়াত করছে, তারা একটা দিকে সার্ভিস রোড খুলে রেখে দিয়েছেন, এই দিকের একটা রাস্তা আছে। আরেকটা রাস্তা হতে পারে, সেটা হচ্ছে যে আলটিমেটলি ওরা মানে বলতে পারেন যে একটা যে আইনটা হয়েছে সেই আইনটাকে অ্যাবেয়েন্সে রাখা, আপাতত অ্যাবেয়েন্সে নিয়ে গিয়ে তারপরে ওরা একটা আলোচনার দিকে যেতে পারেন, যেটা সম্মতি মানে মানে যদি মনে হয় যে ওরা সত্যি কিছু করতে চান, তাহলে সেরকম রাস্তা ভারতবর্ষে তার উদাহরণ আগেও আছে। সেই জিনিস অ্যাবেয়েন্সে বা সাসপেনশনে যাওয়া অ্যাক্টকে, সেটাও আরেকটা রাস্তা আছে। প্রশ্নটা হচ্ছে যে এই মুহূর্তে এই আন্দোলনটাকে মানে অন্য আরেকটা জিনিসও হতে পারে, সেটা হচ্ছে যে এই আন্দোলনে আজকে অনেকেই সমর্থনে এসে দাঁড়িয়েছেন, ভবিষ্যতে কিন্তু আরো অনেক জনগোষ্ঠী, আরো অনেক ধরনের শ্রমিক গোষ্ঠী বা অন্যান্য গোষ্ঠীরাও এই আন্দোলনের পাশে এসে যেতে পারেন। নতুন, এটাও কিন্তু পৃথিবীর ইতিহাসে দেখা গেছে, একটা গণ আন্দোলনের একটা এজেন্ডা নিয়ে শুরু হয়ে মাল্টিপুল এজেন্ডায় মাল্টিপুল ধরনের জনগোষ্ঠী এসে জুড়ে যাওয়া, এই ঘটনাও কিন্তু ঘটেছে। সেইটা যদি হয় আগামী 7-10 দিনের মধ্যে, তাহলে সরকারকে এই এতদিন 14 দিন ধরে যে গড়িমসিটা করেছে, তার পিছনে সরকারের ধারণা যে কতদিন আর ভাত চাল নিয়ে ঘর ছেড়ে থাকতে পারবে এরা, সেই খেলাটা তাহলে আস্তে আস্তে বোধহয় পেরে উঠবে না। কাজে দু রকমের রাস্তাই খোলা রয়েছে এই মুহূর্তে, আমি এইটুকু আমার মনে হচ্ছে। তবে সমীর বাবু বলুন। হ্যাঁ, এখনো পর্যন্ত এই যে যেটা দিয়ে অশোকবাবু শেষ করলেন, এই যে ব্রিঙ্কম্যানশিপ যাকে বলে, চোখে চোখ রেখে তাকিয়ে থাকা, কে প্রথম পলক ফেলে, সেই খেলাটাই সরকার এখনো পর্যন্ত খেলতে চাইছে, যে দেখি তোমাদের কত দম আছে, কতদিন রাস্তায় থাকবে ঠান্ডার মধ্যে বৃষ্টির মধ্যে। মনে হচ্ছে না, আমার সেটা মনে হচ্ছে না। আমি 3টে পরিণতি দেখতে পাচ্ছি। একটা পরিণতি হচ্ছে যে যেটা অশোকবাবু বললেন পরিষ্কার করে, সেটা হচ্ছে যে আন্দোলনের
ভেতর থেকে ফাটল তৈরি করা, এবং তার একটা প্রক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে সাম্প্রতিককালে, গত 2-3 দিন ধরে লক্ষ্য করছি। সেটা কতদূর সফল হবে সেটাই দেখার। দ্বিতীয় হচ্ছে যে এই আন্দোলন থেকে এই পরিপ্রেক্ষিতটাকে থেকে সরকার নিজেকে কেমন করে বিযুক্ত করতে পারে এবং এটাকে কি করে ঠান্ডা ঘরে পাঠিয়ে দিতে পারে। আপনি যে অ্যানালজিটার কথা বললেন, আমি তার আরেকটা অ্যানালজি দিচ্ছি, সেটা হচ্ছে যে এনআরসি বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। নো, ইট ইজ নোবডিজ বেবি ইন আসাম। যারা যাদের যারা মামলা করেছিলেন এবং যাদের ইনস্ট্যান্সে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছিল যে এনআরসি তৈরি হবে, তারাই পাল্টা মামলা করলেন যে এই এনআরসি করে কিছু হলো না, এবং সেই মামলা এখনো বিচারাধীন চলছে। ফলে এইটা কারণটা সৌরভ আপনি বলবেন, তার আগে তার কারণটা একটু আমাদের দর্শকদের মনে করিয়ে দিই। 1 বছর প্রায় হয়ে গেছে। তার কারণটা বিশ্লেষণ করে এই বেরিয়েছিল, এনআরসিটা যখন করতে চাওয়া হয়েছিল, বিজেপি এবং তার সংঘ পরিবারের সদস্যরা চেয়েছিলেন এনআরসি করতে, তাদের ধারণা ছিল যে ওতে সমস্ত মুসলমানদের নাম বাদ চলে যাবে। তো যখন বাদ দেওয়ার সত্যি সত্যি তালিকা তৈরি হলো, তখন দেখা গেল যা তালিকা তৈরি হয় তারপর 2/3 হচ্ছে হিন্দু, যেটা যারা চেয়েছিলেন এনআরসি করে অমুক একটা বিশেষ জনগোষ্ঠীকে বাদ দিতে, সেই উদ্দেশ্য যখন সফল হলো না, তখন বলা হলো না না, এই এনআরসিটা ঠিক হয়নি। তার আগে কিন্তু শত শত কোটি টাকা খরচ হয়েছে, 3 বছরের প্রক্রিয়া চলে গিয়েছে। হ্যাঁ, মানে রেজাল্টটা ঠিক আমার পছন্দ হচ্ছে, তখন বললাম পরীক্ষাটা আমার ঠিক হয়নি, আমি এটা এই বিচারটাই মানছি না, রায়টা যখন অন্য রকমের। এইটা ছিল তার পরিপ্রেক্ষিত। থ্যাংক ইউ। আপনি এটা খুব ভালো করে পরিষ্কার করে দিলেন। আর তৃতীয় আরেকটা পরিণতি যেটা হচ্ছে যে মানে আরো নতুন শক্তি, নতুন উদ্যমে এটার সঙ্গে যুক্ত হতে পারে। কিন্তু আমার আরেকটা ভয় আছে, সেটা হচ্ছে যে এই আন্দোলনকে যদি প্রতিরোধ করা, প্রতিহত করার চেষ্টা করা হয়, তাহলে এই আন্দোলনের একটা পরিণতি একটা হিংসাত্মক দিকেও যেতে পারে। এতগুলো মানুষ এবং তারা কিভাবে তাদের, এটা মনে রাখতে হবে যে এখানে বিভিন্ন ধরনের শক্তি রয়েছে এবং এরা যে সকলেই একই আইডিওলজি, একই মনোভাবাপন্ন, এমনটা ভাবারও কোনো কারণ নেই। বা একটু অন্যভাবে বলতে গেলে, এই আন্দোলন হয়তো আমরা হিংসাত্মক পথে ঠেলে দেব যদি আমরা এই আন্দোলনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করি। ফলে যত তাড়াতাড়ি সম্ভব এই আন্দোলনের একটা সমাধান সূত্র বেরিয়ে আসুক, এটাই আমার কাছে বাঞ্ছিত। রজত, তোমার কি মনে হয় পরিণতি কি হতে পারে আন্দোলনের? মোটামুটি অশোক এবং শৈব দুজনই এটাকে কভার করে বলেছেন। মোটামুটি সব রকম মানে সম্ভাব্য চিত্রটাই আমরা জানতে পেরে গেছি। এর মধ্যে নতুন কিছু বাড়তি অ্যাড করার কিছু নেই। শুধু আমি এইটুকু মনে করতে পারি যে এখন মানে একটা ক্রমশই একটা জিনিস আমি চারদিকে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে এই সরকার একটু ধাক্কা খেয়েছে। 2, এই সরকারের হয়ে যারা এতদিন ওপিনিয়ন বিল্ড আপ করছিল, যারা মানে কনসেন্ট ম্যানুফ্যাকচারিং কনসেন্টের কাজে ব্যস্ত ছিল, সেই মিডিয়ার যে একটা বড় অংশ, তারাও কিন্তু ওই সাধারণ মানুষের কাছে, এই পাঞ্জাবের আন্দোলনকারী কৃষকদের কাছে যথেষ্ট এক্সপোজড। এই দিল্লির বর্ডারে ঘাঁটি গেড়ে বসে থাকা পাঞ্জাবের কৃষকরা প্ল্যাকার্ডে পরিষ্কার ওই মিডিয়াকে বলে দিচ্ছে যে ডোন্ট কভার আস, ইউ আর ফেক মিডিয়া, ইউ আর গদি মিডিয়া। মানে অর্থটা পরিষ্কার কি বলতে চাইছে তারা। এবং এই ফেক মিডিয়া, তোমরা গদি মিডিয়া, অর্থাৎ তোমরা সরকার পক্ষের মিডিয়া, এটা বলে সাধারণ কৃষকরা যখন তাদের প্ল্যাকার্ড দেখাচ্ছে এবং তাদের অনেককে ভর্ৎসনা করছে, অনেককে ওখান থেকে বার করে দিচ্ছে, তখন বোঝা যায় যে সরকারের আরো একটা উইং, সেটাও কিন্তু বিপর্যস্ত হয়ে যাচ্ছে। একদিকে সরকার নিজে তার রাষ্ট্রশক্তি নিয়ে, অন্যদিকে সরকারের ভাবমূর্তিটাকে জনসাধারণের কাছে গ্রহণযোগ্য করে তোলার বা বিক্রি করার, ইমেজটাকে বিক্রি করার যে কাজটা এতদিন ধরে মিডিয়া করে চলেছে সক্রিয়ভাবে, তার নিজের দায়িত্ব বিসর্জন দিয়ে, নিজের দায়িত্ব ছেড়ে দিয়ে এখন সে পিআরওর ভূমিকা নিয়েছে, মিডিয়ার একটা বড় অংশ, বা আরো খারাপ ভাবে বললে দালালি করছে। তারাও এক্সপোজ হয়ে গেছে, তারাও বিপদে পড়ছে। ফলে এটা বুঝতে হবে যে এই সমস্যাটা শুধুমাত্র কৃষকদের 3টে বিল নয়, এখন তার থেকে ক্রমশ তার ব্যাপ্তিটা বাড়ছে। আরো বাড়বে কিনা শৈবাবু এবং অশোক যেটা বলেছেন সেটা দেখতে হবে, নজর রাখতে হবে। বাট আই এম নট শিওর যে এত তাড়াতাড়ি সংগঠিত বিরোধী দলগুলো সেইটা গুরুত্ব বুঝে নিজেদের নেতৃত্বের মহৎ ছেড়ে
এদের পেছনে গিয়ে দাঁড়াবেন, পাশে বা সামনে নয়, পেছনে গিয়ে দাঁড়াবেন, সেটা আমি জানি না হবে কিনা। অর্গানাইজ শ্রমিক আন্দোলন একটা সারা ভারতে বন্ধ করে, তারা সেই শ্রমিকদের নিয়ে গিয়ে ওদের পাশে মোর্চায় জয়েন করতে এখনো বলতে শুনিনি, অতএব জানি না কি তারা। তাহলে একটা ছোট্ট একটা লাইনে ওয়ান লাইনার যাকে বলে একটা প্রশ্ন শেষে সবাইকে, সরকারের কি করা উচিত, মানে সরকারের দিক থেকে প্রুডেন্ট কাজটা কি হবে? রজতদা। সরকারের পরিষ্কার আইন যেরকম করেছিল ওরা, তেমনি পার্লামেন্ট ডেকে বিশেষ অধিবেশন ডেকে এটা প্রত্যাহার করা উচিত, করে একটা ড্রাফট বিল তৈরি করা উচিত। কি করে, প্রথম কথা সংস্কারের বিরুদ্ধে কেউ নেই, যে চেহারাটা সংস্কারের নামে এরা এনেছে সেইটার বিরুদ্ধে। অতএব সংস্কারের সম্ভাব্য আপত্তিগুলো তারা যেহেতু জেনে গেছে, সেগুলোকে বুঝে একটা নতুন করে বিল আনুক, বিলটা আগে সার্কুলেট করুক পার্লামেন্টে, প্রথমেই সংখ্যার ধরে পাসটা করে পাবলিক ডিবেট হোক, তারপরে সেটা নিয়ে কথা হোক, তখন পার্লামেন্টে বিল হোক। রাজা, তুমি যেটা বলছো, আমি এই প্রুডেন্ট কথাটা বলেই আমার মনে হলো আর কি, গতকালই সুপ্রিম কোর্ট একটা মামলায় যে দিল্লির নতুন সংসদ ভবন তৈরি এবং দিল্লির সৌন্দর্যায়ন সেন্ট্রাল ভিস্তা তৈরি, সে মামলায় সরকারের উপর কোনো স্থগিতাদেশ ছিল না। সরকার কনস্ট্রাকশনের কাজ শুরু করেছিল, বড় বড় গাছ তুলে অন্য জায়গায় লাগাতে শুরু করেছিল, যদিও বেশ কয়েকটি মামলা, জনস্বার্থমূলক মামলা সুপ্রিম কোর্টের কাছে পেন্ডিং আছে এই প্রজেক্টের বিরুদ্ধে। প্রজেক্টটা পরিবেশে ক্ষতি করবে ইত্যাদি হচ্ছে সেই মামলাগুলোর বক্তব্য, আর্জিগুলোর বক্তব্য। সুপ্রিম কোর্ট একটা কথা বলেছিল যে তারা মনে করছে, সরকারকে সম্পর্কে বলে, আমরা একটা প্রুডেন্ট লিটিগ্যান্টের সঙ্গে ডিল করছি। একজন বিবেচক, আমাদের বিবেচক লিটিগ্যান্টের যে পক্ষ, বিবেচক, তিনি এ সমস্ত বন্ধ রাখবেন, কোন স্থগিতাদেশ নেই বলেই। কিন্তু সেটা করেনি সরকার, তাই সুপ্রিম কোর্টের নির্দেশ হচ্ছে শুধু প্রধানমন্ত্রী সংসদ ভবনের শিলান্যাসটা করতে পারবেন, কিন্তু বাকি সমস্ত কিছু বন্ধ করতে হবে। বলতে চাইছি যেটা, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের গতকালের অবজারভেশন হচ্ছে, দিস গভর্নমেন্ট ইজ নট আ প্রুডেন্ট লিটিগ্যান্ট। বিবেচক মানে সুস্থ মনস্ক কাজ সরকার করেনি। সেই পরিপ্রেক্ষিতে আমি এবার জিজ্ঞেস করবো অশোক বাবুকে প্রথমত, তারপরে সমীর বাবুকে দিয়ে শেষ করব। সরকার কি করবে বলে মনে হয়, সরকারের কি করা কর্তব্য এবং কি করবে বলে মনে হয়? যেটা সরকার মানে করতে পারে সেটা হচ্ছে আপাতত একটা এক্সিকিউটিভ অর্ডার বের করে আইনটাকে অ্যাবেয়ান্সে রাখা। সেটা করতে পার্লামেন্টের সেশনও লাগবে না, আইনটাকে অ্যাবেয়ান্সে রাখা যায়। আইনটাকে নালিফাই করতে গেলে পার্লামেন্টে যেতে হবে, কিন্তু অ্যাবেয়ান্সে রাখতে গেলে পার্লামেন্টে যাওয়ার দরকার নেই। অ্যাবেয়ান্সে যদি রাখা যায় তাহলে পরবর্তীকালে যে আলোচনার যে স্পেসটা, সেখানে আরো অনেক খুঁটিনাটির দিকে তখন সত্যিকারের ভালো আলোচনা হতে পারে। এবং এই সরকার গত 6.5 বছর ধরে যেভাবে চলেছে, তাতে সেটা করাও সরকারের পক্ষে বিরাট, যাকে বলে লস অফ ফেস হবে, বিরাট সরকারের। যেটা হয় সেটা হচ্ছে যে এই ধরনের সরকার, যাদের রাজনীতির ক্যারেক্টার চরিত্রটা মূলত ফ্যাসিস্ট, তাদের মানে যেটাকে বলে আর কি, ইগোর ব্যাপারটা তাদের কাছে এতই বেশি হয় যে তাদের একটা অন্ধতা তৈরি হয়, এবং সেই অন্ধতাটা মানে কতটা প্র্যাকটিক্যাল সেই অন্ধতা থেকে বেরিয়ে আসার তাদের চেষ্টা হবে, তার উদাহরণ আজ পর্যন্ত আমরা পাইনি আনফরচুনেটলি। কাজেই উদাহরণ কি পাবো আমি, মানে আমরা সেটা প্রেডিক্ট করা যাচ্ছে না মানে কোনো ক্ষেত্রেই আর কি। কাজেই করতে পারে একটা জিনিস, আর কি করবে এটা বলা যায় না। কাজেই যেটা করবে বলে আমার মানে করবে বলে মনে হচ্ছিল, সেটা একটু আগে বললাম, যেগুলো করে সেগুলো অলরেডি এই চেষ্টাগুলো করে যাচ্ছে এবং আরো বেশি করে করবে। বিবেচক যদি হতে হয় সরকারকে, তাহলে সব থেকে ভালো উপায় হচ্ছে যে অ্যাবেয়ান্সে রেখে গিয়ে আলোচনাটাকে প্রত্যেকটা 3টে আইনের, দেখুন সংস্কারের পক্ষেও বেশ কিছু যুক্তি আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বর্তমানের যা পরিস্থিতি এবং বেশ কয়েকটা মানে রিপোর্ট সব কথাই সংস্কারের কথা বলে। আমার নিজের ধারণা আপনি যে বলছেন সেটা যদি হয় শেষ পর্যন্ত, তাহলে অবশ্যই আমরা পরবর্তীকালে সেটা নিয়ে খুব বিস্তারিত আলোচনা করব, যে কি কি ক্ষেত্রে সংস্কারের প্রয়োজন আছে এবং আইনগুলোর মধ্যে কি ভালো দিকগুলো আছে। আলোচনার মাধ্যমে একমাত্র সেটা আসতে পারে। সমীর বাবু, আপনাকে দিয়ে শেষ করতে চাইছি, সরকারে কি করা উচিত এবং কি করবে বলে আপনার ধারণা? না, মানে সংস্কারের অর্থ যদি এই হয় তাহলে সেই সংস্কারের দরকার নেই, কিন্তু সংস্কার
অবশ্যই একটা দরকার, আমি এটার সঙ্গে একমত। কৃষি সংস্কারের কথা অনেকেই বলে আসছেন, আমরাও লক্ষ্য করছি সেটার একটা দরকার। আর এইটা যদি সরকার না বোঝেন তাহলে কি হয়? তাহলে ঠেকে শিখতে হবে, এর আর কি উত্তর হতে পারে? এই তার মানে আসলে আমরা জানি না, মানে যেটা অশোক বাবু বললেন যে সরকার কি করতে পারে সেটা একটা জিনিস, সরকার কি করবে, এই সরকার তার 6.5 বছর গত যেভাবে চলেছে তাতে সরকার কি করবে সেই বিষয়ে কিন্তু ভবিষ্যৎবাণী করা আহ খুবই কঠিন, মানে আমরা সেটা করতে পারছি না। আমরা তাকিয়ে থাকবো সেই জন্য যে আগামী দিনে কি হয়, শেষ পর্যন্ত কিভাবে এই আন্দোলন কোথায় গিয়ে পৌঁছে পরিণতি কি হয় তার দিকে আমরা তাকিয়ে থাকবো। অশোক বাবু, সমীর বাবু আর রজত দা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শকদের আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ ধরে কৃষির মতো একটা বিষয় যা মিডিয়াতে একেবারেই আলোচিত হয় না সেই বিষয়ে আমাদের সঙ্গে এতক্ষণ ধরে আলোচনায় থাকার জন্য। নমস্কার।